প্রায় বছর দুয়েক পর অহনা মেসেজ দিল মেসেঞ্জারে। ভালো মন্দ কোনো কথা না বলেই আমাকে সরাসরি বলল, লন্ডনে কই থাকো তুমি, তোমার অ্যাড্রেস কি, তোমার অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? তখন বললাম কেন, কোনো গিফট পাঠাবে নাকি? অহনা বলল কেন, পাঠাতেও তো পারি। অ্যাড্রেস দেওয়ার পর টুকটাক তার সাথে কথা হলো, কেমন আছো, স্বামী বাচ্চারা কেমন আছে, এইসব আর কি। অ্যাড্রেস দেওয়ার 2 ঘন্টা পর হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। সাথে সাথে দরজা খোলার পর দেখি অহনা। আমি স্বপ্নে দেখছি কিনা আমি বুঝতে পারছি না। অহনার পিছনে দাঁড়ানো তার স্বামী, সাথে 2টা বাচ্চাও আছে। তখন আমি কি বলবো বুঝতে পারছি না। অহনা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, ভয় পাইছো? এরপর তার বরের সাথে হাত মিলিয়ে তাদের বাসার ভিতরে নিয়ে আসলাম। আমি এখনো বুঝতে পারছি না হচ্ছেটা কি। অহনা তো থাকে তার বরের সাথে আমেরিকাতে। অহনার বিয়ের 3 বছর পর অহনা তার বরের সাথে চলে যায় আমেরিকাতে। বছর খানেক আগে আমাদের প্রেমের ইতি ঘটে। তখন আমরা দুজনেই দেশে ছিলাম, আর এখন সে তার বর আর বাচ্চা নিয়ে আমার সামনে। বেচারা ওনার বর আমাকে দেখে কেমন জানি বিব্রত হচ্ছে। উনি আমাদের প্রেমের সম্পর্কের কথা জানেন। উনি জানতো অহনার এর আগে একটা প্রেমের সম্পর্ক ছিল। উনি মনে হয় এই প্রথমবার আমাকে দেখলেন। অহনা ড্রয়িং রুমে বসতে বসতে বলল, আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে, তাই ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই। আজকের রাত তোমার এখানেই খাবো। দেখি কেমন রান্না শিখেছো তুমি। তুমি আমাকে না জানিয়েই আসলে। যদি কাজে থাকতাম তাহলে তো বাহিরে দাঁড়িয়ে থাকতে হতো। তখন অহনা বলল, সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না তাহলে? রাতের খাবারটা তো আমারই রান্না করার কথা ছিল, কিন্তু সেই দিন অহনা রান্নাঘরটা দখল করে নিল আর আমাকে বলল, তুমি আমার বরকে সময় দাও, একদিন না হয় আমার হাতের রান্না খেলে। অহনার বাচ্চা দুটোকে খেলনা দিয়ে আমি আর অহনার হাজবেন্ড গার্ডেনে বসলাম গল্প করতে। ভদ্রলোক মনে হয় এখনো অনেক বিব্রত। আমি তাকে বললাম, ভাই কোনো লজ্জা পাবেন না, একটুও বিব্রত বোধ করবেন না, একটু ইজি হন। পৃথিবীটা খুবই অদ্ভুত জায়গা, মাঝে মাঝে আমাদের খুবই অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমি খুবই ভয়ে আছি, আপনার বউ না জানি আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলবে না তো? 7 বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন, সাথে সাথে হেসে দিলেন। লোকটার হাসি খুবই সুন্দর আর বললেন, ভাই যদি বিষ দেওয়ারই হতো তাহলে আমাকে আগে দিত। তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে, আপনি তো আর অহনাকে ছাড়েননি। মানে অহনার বাবা আপনাদের সম্পর্কটা মেনেই নেয়নি, অহনাও তার বাবার বিপক্ষে যায়নি। ভদ্রলোক চায়ে চুমুক দিতে দিতে বলল, ভাই বিয়ের আগে আপনার আর অহনার মাঝে যেই সম্পর্কটা ছিল, অহনা আমাকে সবকিছু বলেছিল বাবার ইচ্ছাতেই সে বিয়েটা করেছে। ভাই জানেন এখনো আমার নিজেকে ভিলেন ভিলেন লাগে। আমি বললাম, ভাই সিসি এ কিসের কথা, রাখেন আপনি সব আগের কথা। আপনাদের দুজনের কি সুন্দর হ্যাপি ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিটা তো অনেক হ্যাপি, কত সুন্দর সুন্দর বাচ্চা। আগের কথা একদমই মনে করবেন না, হয়তোবা ভাগ্য আমাদের সাই ছিল না। ভদ্রলোক তখন বললেন, না ভাই আমি সুখী মানুষ, অহনার মতো বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে কোথায় যাবে? তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল। অহনার সাথে বিয়ে হওয়ার আগে আমার অহনার সাথে কথা হয়েছিল। তখন আমাকে অহনা বলেছিল তার অন্য জায়গায় একটা সম্পর্ক আছে, সে প্রচন্ড ভালোবাসে সেই ছেলেটাকে। তখন আমি বুঝতে পারছিলাম সে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। কিন্তু জানেন ভাই আমি অহনার সাথে বিয়েটা ভেঙে দিতে পারিনি, অনেক মায়ায় পড়ে যায় অহনা। তখন মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে আমি হয়তো মরেই যাব। আমি নায়ক হলে হয়তো বা আপনাদের দুজনের সংসারটা হতো। অহনা আমাকে বিয়ের পরেও বলেছিল আমি একজনকে ভালোবাসতাম, হয়তো বা তার প্রতি ভালোবাসাটা আমার এখনো থাকবে। তার মানে এই না যে আমি তোমাকে ঠকাবো, তোমার প্রতি আমার ভালোবাসা আসবে না, কখনোই আমি তোমাকে ঠকাবো না। একজন স্ত্রী হিসেবে আমি তোমার সব দায়িত্ব পালন করব। করেওছে মেয়েটা আর এখনো করে যাচ্ছে। আমি খুবই সুখী মানুষ ভাই। আমি আমার জীবনে হয়তোবা খুবই একটা বড় পূর্ণ কাজ করেছিলাম, যার জন্য হয়তোবা আমি এই মেয়েটাকে পেয়েছি। এইটুকু বলতে বলতেই ভদ্রলোক কেঁদে দিলেন। আমি তখন খুবই বিব্রত হলাম আর বললাম, ভাই একটুও কাঁদবেন না। তখন ভদ্রলোক আমাকে জানায়, ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই। অহনার বছর খানিক আগে ক্যান্সার ধরা পড়ছে, তার চিকিৎসাও চলছে, কিন্তু হয়তোবা এই চিকিৎসায় কোনো লাভ হবে না। আপনি হয়তোবা জানেন আমি নিজেও একজন ডাক্তার। আমি ভদ্রলোকের কথা শুনে একদম শূন্য হয়ে গেছি। ভদ্রলোক তখন আবার বলা শুরু করলেন, ও খুবই দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে। মেয়েটা আমার কাছে লন্ডনে আসার জন্য খুবই পাগলামি করে, আমাকে বলে আমি তো আর কিছুদিন পরেই মারা যাব, প্লিজ আমাকে একটু লন্ডন থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তখন আমিও তার সেই পাগলামিকে প্রশ্রয় দিলাম। কিন্তু লন্ডনে আসার পর আমি জানতে পারলাম ও লন্ডনে আসার একটা মাত্রই কারণ আপনার সাথে একটাবার হলেও সে দেখা করবে। গাড়িতে আসার সময় অহনা আমাকে বলে, জানো যেদিনকে রানার সাথে শেষবার দেখা করি পাগলের মতো চিৎকার করেছিল আমার জন্য। রানা খুবই কাকতি মিনতি করে কান্না করছিল আর আমাকে বলছিল, প্লিজ আমাকে ছেড়ে যেও না, দরকার হলে আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো, তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারবো, প্লিজ অহনা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন এই নিষ্ঠুর আমিই বলেছিলাম, তুমি আমার সুখের জন্য আমাকেই ছেড়ে দাও, প্লিজ আমাকে একটা বারের জন্য রানার সাথে দেখা করতে দিবে। অহনার বর আবারও বললেন, জানেন গত 7 বছরে অহনা তার বাবার সাথে একটা কথা
কথাও বলেনি। অহনা এখনো বলে আমার বাবা আমার সুখ চেয়েছে, আমি তো অনেক সুখে আছি। আমার জন্মদাতা পিতামা আমাকে জন্ম দিয়ে আমার উপর তাদের অধিকার খাটিয়েছে। মানুষ হিসাবেও আমার একটা অধিকার আছে, আমি কথা বলবো না তবুও স্রষ্টার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি অহনার মতো একটা বউ পেয়েছি। সে যেমন আদর্শ একজন স্ত্রী, হয়তোবা আদর্শ একজন প্রেমিকাও ছিল। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করে যাব যাতে করে অহনা সুস্থ হয়ে যায়, কিন্তু আমি হয়তোবা ভাগ্যের কাছে তবুও হেরে যাব। কত ধরনের মিরাক্কেল হয় না ভাই, আমিও চাই এমন একটা মিরাক্কেল হোক। সাথে সাথে রান্নাঘর থেকে অহনার ডাক আসলো, ছুটে চলে গেলাম রান্নাঘর। তখন আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল। অহনা প্রায়ই আমার জন্য মাঝে মাঝে রান্না করে নিয়ে আসতো। তার মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় ছিল গাজরের হালুয়া। রান্নাঘরে যাওয়ার পর দেখি খাবার টেবিলে সেই গাজরের হালুয়া। অহনা তখন আমাকে বলল, রান্না খেয়ে দেখো, নষ্ট হওয়ার কথা না, সেই আমেরিকা থেকে রান্না করে ফ্রোজেন করে তারপর তোমার জন্য নিয়ে এসেছি। আমি তখন বললাম রেখে দাও, ওইখানে খাবো। আমাকে আর অহনাকে একা রেখে অহনার স্বামী তার বাচ্চা দুটোকে নিয়ে শুয়ে পড়ল। আমাদের দুজনকে একাকিত্ব কিছু সময় কাটানোর জন্য দিয়ে গেল। অহনা তখন আমাকে বলল, আমার যে অসুখের কথা ধরা পড়ছে এই কথাটা হয়তো বা আমার হাজবেন্ড তোমাকে বলেই দিয়েছে। ভর্ণিতা করবো না, আমার তোমাকে সামনাসামনি দেখার জন্য একবার খুবই ইচ্ছা করছিল। এই যে ধরো তোমার চিঠি রাখো, 188টা চিঠি। চিঠিগুলো অনেকবার পুড়িয়ে ফেলার চেষ্টা করেছি কিন্তু সাহস পাইনি। আমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে চিঠিগুলো তো অযত্নেই পড়ে থাকবে, আর যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে চিঠিগুলো আবারও পাঠিয়ে দিও। আর শোনো, আমি খুবই সুখী নারী, আমার সুখের সংসার। ভেবো না তোমার জন্য আমার প্রেম আছে, ভেবো না আমি এখনো তোমার প্রেমে অন্ধ। আমি 2 বাচ্চার মা হয়েছি, এখনো বাংলা সিনেমার মতো প্রেম আমার ভিতরে আর নেই। তবুও আমি তোমার প্রতি জন্মদিনে সাজি, একটা করে গিফটও কিনি। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 24শে জুলাই, সেই দিনটাকে স্মরণ করে আমি একা একাই ঘুরতে বের হই। আমার বর তো সবই জানে, তারপরেও আমাকে কোনোদিনও কিছুই বলে না। জানো না, আমার বর পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ। আচ্ছা, আমি এইসব কথা কেন বলছি আমি নিজেই জানি না। তুমি যে আমার জন্য কত চোখের পানি ফেলেছো সেই প্রতিদান আমি আজীবনেও দিতে পারবো না। তোমার কাছে আমি ক্ষমা পাবো না সেইটা আমি জানি, তাই ক্ষমাও চাইবো না। তবুও আমি বলি, আমার উপর অভিমান রেখো না রানা। যদি কোনো কিছু মিরাক্কেল হয়েই যায় তাহলে আমার চিঠিগুলো আবারও আমার কাছে পাঠিয়ে দিও। তোমার এই মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করে দিও। এরপর অহনারা চলে গেল। আমি সেই আমার প্রিয় চেনা হালুয়ার বাটিটি নিয়ে বসলাম। আমার সব থেকে প্রিয় ছিল এই গাজরের হালুয়া। এই হালুয়াটা খাওয়া বাদ দিয়েছি প্রায় 7 বছর হতে যাচ্ছে। কেন জানি না আমার খুব কষ্ট হচ্ছিল, কাঁদতে ইচ্ছা করছিল। অহনা আমাকে ছেড়ে যেও না।